সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে লেখিকা লরা ইনগালস ওয়াইল্ডের লেখা লিটল হাউস সিরিজের চতুর্থ গল্প অন দ্য ব্যাঙ্কস অফ প্লাম ক্রিক। আজকে রয়েছে ষষ্ঠ এবং শেষ পর্ব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প অন দ্য ব্যাঙ্কস অফ প্লাম ক্রিকের ষষ্ঠ এবং শেষ পর্ব। 18। এবারও তেমন একটা তুষার পড়ল না, যদিও ঠান্ডা বাতাসের দাপটে ছোট ছেলেমেয়েরা ঘরের ভেতরেই থাকতে বাধ্য হলো। বাবা সারাদিন বাইরে থাকে, কাঠ কেটে এনে কুড়াল দিয়ে কুপিয়ে লাকড়ি বানায়। প্লাম ক্রিকের পাড় থেকে বহুদূর উজানে গিয়ে যেখানে মানুষজন থাকে না, সেখানে ফাঁদ পেতে আসে মাস্কর্যাট, মিঙ্ক আর উদবিড়ালের জন্যে। রোজ সকালে পড়তে বসে লরা আর মেরি, অঙ্ক কষে স্লেটে, যোগ বিয়োগ গুণ কত কিছু। বিকেলে পড়া ধরে মা, খুশি হয়ে বলে ওরা দুজনেই অসম্ভব মেধাবী, এত দ্রুত শিখছে যে আবার যখন স্কুলে যাবে তখন দেখবে কারোর চেয়ে একটুও পিছিয়ে নেই। প্রত্যেক রোববার সানডে স্কুলে যাচ্ছে ওরা। নেলি ওলসনও আসে, পশমের ক্যাপ দেখিয়ে নিজেকে শহুরে আর বড়লোক প্রমাণ করার জন্যে। বাবা সম্পর্কেও যা বলেছে সে কথা মনে করলে এখনও রাগে গা জ্বলে যায় লরার। পূব মিনেসোটা থেকে যে রোববার রেভারেন্ড অ্যালব্রেন আসেন পশ্চিমের এই গির্জায়, সেদিন লরার খুব ভালো লাগে। আশা করে উনি হয়তো দু একটা কথা বলবেন ওর সঙ্গে। প্রতিবার দেখা যায় ভোলেননি উনি। বেরোবার সময় গেটের কাছে দাঁড়িয়ে ঝুঁকে এসে নরম নীল দৃষ্টি রাখেন তিনি লরা আর মেরির মুখে। মৃদু হেসে বলেন, এই যে আমার মিষ্টি দুই পল্লীবালা মেরি আর লরা, কেমন আছো তোমরা? ওদের নতুন ড্রেস দেখে বলে, বাহ, ভারী সুন্দর জামা তো। একদিন বিকেলে মা বলল সেদিন আর পড়া ধরতে পারবে না, স্নান করে ভালো জামা কাপড় পরে সবাইকে ঝটপট তৈরি হয়ে নিতে হবে, শহরে যাবে ওরা আজ সন্ধ্যায়। অবাক হলো ওরা। কিন্তু আমরা তো কোনো দিন সন্ধ্যের পর শহরে যাই না, বলল মেরি। যাও না বলে যে কোনো দিন যেতে পারবে না এমন তো নয়। কেন যাচ্ছি মা? সরাসরি প্রশ্ন করল লরা। সেটা বলা যাবে না, সাফ জবাব। কেন মা? আরে মুশকিল, আগে থেকে বললে মজা নষ্ট হয়ে যাবে না। ব্যাস, আর কোনো প্রশ্ন না, হাতে সময় বেশি নেই। একে একে সবাইকে স্নান করতে হলো, সেরা জামা কাপড় পরতে হলো, পায়ে পালিশ করা জুতো পরতে হলো, আর চুল বাঁধতে হলো সিল্কের রিবন দিয়ে। রাতের খাবার খেয়ে নিল ওরা আগে ভাগে। ব্যাপারটা কি হতে পারে এই নিয়ে নিজেদের মধ্যে ফিসফাস করে বোঝার চেষ্টা করে বিফল হলো লরা আর মেরি। খাওয়ার পর সবার শেষে স্নান করলো বাবা। সবাই উঠে বসতে শহরের পথে রওনা হয়ে গেল ওয়াগন। প্রচণ্ড শীত, কম্বল জড়িয়ে বসে আছে, তাও ঠান্ডা লাগছে লরার। অন্ধকার আকাশে তারাগুলোকে অনেক ছোট আর অনেক দূরের মনে হচ্ছে। শক্ত জমিতে খটখট পা ফেলছে ঘোড়া দুটো, ক্যাঁচকোচ আওয়াজ হচ্ছে ওয়াগন থেকে। কান খাড়া করলো বাবা হঠাৎ, তারপর বলল, ওয়াও। থেমে দাঁড়ালো স্যাম আর ডেভিড। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর মিষ্টি দুটো শব্দ এলো কানে ওদের। তারপর আবার মনে হলো তারাগুলোর কাছ থেকে আসছে শব্দগুলো, ভরাট কিন্তু নরম, সুরেলা। এটা কিসের আওয়াজ বাবা? অবাক হয়ে জিজ্ঞেস করলো লরা। গির্জার নতুন ঘণ্টা, খুশি মনে বলল বাবা। রওনা হলো আবার। এরই জন্যে তালি দেওয়া ছেঁড়া জুতো পায়ে দিয়েই শহর থেকে বাড়ি ফিরেছিল বাবা সেই দিন। শহরটা মনে হলো ঘুমিয়ে রয়েছে, দোকানপাট সব বন্ধ, আঁধার। হঠাৎ চেঁচিয়ে উঠল লরা, আরে দেখো দেখো, কি সুন্দর করে সাজিয়েছে গির্জাটা। আলোয় আলোময় হয়ে রয়েছে গির্জা, সব কটা জানলায় আলো। কেউ ভিতরে ঢুকতে গেলেই দরজা দিয়ে লাফিয়ে বাইরে চলে আসছে উজ্জ্বল রঙিন আলো। গির্জার দরজার সামনে সবাইকে নামিয়ে বাবা গেল ঘোড়ার দুটোকে বেঁধে ওদের গায়ে কম্বল চাপা দিতে।
বাবা ফিরে এলে একসঙ্গে ভেতরে ঢুকলো ওরা সবাই। ঢুকেই হাঁ হয়ে গেল লরার মুখ। বেঞ্চগুলোর সামনে কি করে যেন একটা গাছ গুজিয়ে গিয়েছে। সেই গাছের ডালগুলো থেকে ঝুলছে লাল, নীল, হলুদ, সবুজ, হরেক রঙের কাগজে মোড়া অসংখ্য জিনিস। অনেক জিনিস না মুড়েই এমনিতে ঝোলানো রয়েছে। স্কার্ফ, লাল দস্তানা, একজোড়া বুট, আরও কত কি। নিচে গাছের গায়ে হেলান দিয়ে রাখা রয়েছে একটা কাঠের গামলা, একটা ওয়াশটাব, একটা বেলচা, একটা পিচফর্ক, এমনকি একটা স্লেডও। ব্যাপারটা কি বুঝতে পারছে না লরা। মার মুখের দিকে চাইল জিজ্ঞাসু দৃষ্টিতে। মা হেসে বলল, একে ক্রিসমাস ট্রি বলে, সুন্দর না? জবাব দিতে পারল না ও। হাঁ করে গিলছে সাজানো ক্রিসমাস ট্রিটাকে। দূরের একটা শাখায় মাফলার সহ সুন্দর একখানা ছোট্ট ক্যাপ ঝুলছে। দেখতে পেল লরা। রেভারেন্ড অ্যালব্রেন উপস্থিত হয়েছেন আজ। ক্রিসমাস সম্পর্কে বললেন তিনি। বক্তৃতা শেষ হলে সবাই উঠে দাঁড়িয়ে গান গাইল। গান শেষ হলে মিস্টার টাওয়ার আর মিস্টার বিডল গাছের ডাল থেকে এক এক করে জিনিসগুলো নামিয়ে ওগুলোর গায়ে লেখা নাম পড়তে থাকলেন, আর মিসেস টাওয়ার ও মিস বিডল ওগুলো জায়গা মতো পৌঁছে দিতে লাগলেন। গাছে ঝুলানোর প্রতিটা জিনিস কারো না কারোর জন্য উপহার। হাঁ করে দেখছে লরা। এমন সময় কে একজন গোলাপি রঙের একটা ক্যান্ডি ভরা ব্যাগ আর বড় সড় একটা পপকর্নের মোয়া ধরিয়ে দিল ওর হাতে। মেরিকেও দেওয়া হলো একটা, ক্যারিকেও। বোঝা গেল প্রত্যেকটি ছেলেমেয়ের জন্যই রয়েছে এই জিনিস একটা করে। তারপর মেরি একটা নীল দস্তানা পেল, একটু পর লরা পেল একটা লাল দস্তানা। বড় একটা প্যাকেট খুলে মা দেখলো সুন্দর একটা খয়েরি আর লাল রঙের শাল পেয়েছে। বাবা পেল একটা উলের মাফলার। এরপর ক্যারি পেল চীনামাটির মাথা লাগানো একটা কাপড়ের পুতুল। খুশিতে চেঁচিয়ে উঠল। চারিদিকে হাসি গল্প চলছে। তারই মধ্যে নাম পড়ে যাচ্ছেন মিস্টার বিডল আর মিস্টার টাওয়ার। ফারের ছোট্ট ক্যাপ আর মাফলারটা ঝুলছে এখনো। লরা ভাবল, ইস, ও যদি পেত ওটা। নেলের আছে, কাজেই মনে হয় না ও পাবে। যেই পাক, লরা জিনিসটার দিকে তাকিয়ে থাকতে চায় যতক্ষণ সম্ভব। কে পেল সেটাও জানার খুব ইচ্ছে। আর কিছু পাওয়ার আশা করছে না লরা, অনেক কিছু পেয়েছেও। মেরি এই সময় সুন্দর একটা ছোট্ট ছবির বই পেল। মিস্টার টাওয়ার ফারের ক্যাপটা নামাচ্ছেন গাছের ডাল থেকে। নামটা পড়লেন, কিন্তু গোলমালে শুনতে পেল না কেউ। চোখের আড়ালে চলে গেল ওটা। কে যে পেল জানা গেল না। ক্যারি আরেকটা খেলনা পেল, সাদার উপর বাদামি ছোপ একটা সুন্দর চীনামাটির কুকুর। কিন্তু কাপড়ের পুতুলটাকে কোলে নিয়ে এমনই মত্ত হয়ে রয়েছে যে সেটার দিকে খেয়ালই দিল না। মেরি ক্রিসমাস লরা, বললেন মিস বিডল। লরার হাতে তুলে দিলেন সুন্দর একটা ছোট্ট সাদা চীনামাটির বাক্স। মা বলল, ওটা আসলে একটা জুয়েলারি বক্স। এত অপূর্ব ক্রিসমাস লরার জীবনে আসেনি আর। এই আনন্দের তুলনা হয় না। এত লোক, এত হাসি গল্প, এত আলো, এত খুশি। চিরকাল মনে থাকবে ওর এই ক্রিসমাসের কথা। পাশ থেকে কেউ বলে উঠল, এগুলো তোমার জন্য লরা। লরা চেয়ে দেখল মিসেস টাওয়ার হাসছেন ওর দিকে চেয়ে, হাতে সেই ছোট্ট ফারের ক্যাপ আর মাফলার। আমার জন্যে? সত্যি? ওর চোখ থেকে আর সব কিছু অদৃশ্য হয়ে গেল। দুই হাতে জড়িয়ে ধরল লরা নরম ফারের ক্যাপ। সবাই চলে যাচ্ছে এখন। বেঞ্চের উপর বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ক্যারি। মা ওর হুড বেঁধে দিচ্ছে। সবই দেখছে লরা, কিন্তু মনে হচ্ছে স্বপ্নের ঘোরে। মা বলল, শালটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাদার অ্যালব্রেন। ঠিক এই জিনিসটাই দরকার ছিল আমার। বাবা বলল, আর আমার মাফলারের জন্য অসংখ্য ধন্যবাদ। ঠান্ডার সময় শহরে আসার পথে খুব কাজে দেবে। একটা বেঞ্চে বসলেন রেভারেন্ড অ্যালব্রেন। আর মেরির কোটটা গায়ে ঠিক হয়েছে তো? লরা এতক্ষণ নিজেকে নিয়ে এতই ব্যস্ত ছিল যে খেয়ালই করেনি কখন লম্বা একটা নীল কোট পেয়েছে মেরি। চমৎকার মানিয়েছে ওটা ওকে, গায়েও ঠিক হয়েছে। আর আমাদের ছোট্ট লরার খবর কি? পছন্দ হয়েছে তোমার ফারের ক্যাপ আর মাফলারটা?
ওকে ধরে কাছে নিয়ে এলেন রেভারেন্ড অ্যালব্রেন। ক্যাপটা লরার কাঁধের উপর ফেলে গলার কাছে বেঁধে দিলেন। তারপর মাফের ফিতেটা পরিয়ে দিলেন ওর গলায়। রেশমি মাফলারের ভিতর ঢুকে গেল লরার হাত। এই তো, খুশি হলেন রেভারেন্ড অ্যালব্রেন। এইবার আর সানডে স্কুলে আসতে ঠান্ডা লাগবে না আমার মিষ্টি পল্লীবালাদের। তুমি কিছু বলবে না লরা? জিজ্ঞেস করলো মা। কিন্তু রেভারেন্ড অ্যালব্রেন বললেন, মুখে বলার কি দরকার? যেরকম ঝিকমিক করছে চোখ দুটো, তাতেই তো সব বলা হয়ে যাচ্ছে। হাসলেন তিনি। তোমাদের কথা বলবো আমি পূর্বের ছোট্ট মেয়ে দুটোকে, যারা এই দুটো উপহার পাঠিয়েছে তোমাদের জন্যে। আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণে কথা ফুটল লরার মুখে। ওদেরকেও দয়া করে অনেক ধন্যবাদ জানাবেন আমার হয়ে। গির্জা থেকে বেরোবার সময় নেলির সঙ্গে দেখা হয়ে গেল ওর। অনেক উপহার নিয়ে বাড়ি ফিরছে বাবা মার সঙ্গে। মেরি ক্রিসমাস নেলি, বলল লরা। হাঁ করে চেয়ে রইল নেলি ওর দিকে। লরার ক্যাপটা ওরটার চেয়ে অনেক বেশি সুন্দর। তাছাড়া ওরটায় মাফ নেই। লরা খেয়াল করল ওর আর কোনো রাগ নেই নেলির উপর। 19 ক্রিসমাসের পর কয়েক সপ্তাহ ওরা সানডে স্কুলে গেল উইলোর ডাল চিড়ে বাবার তৈরি করা বব স্লেডে চড়ে, নতুন কোট, ক্যাপ, শাল আর মাফলার পরে। এক সকালে বাবা বলল, চিনুক বইছে। চিনুক হলো দক্ষিণ পশ্চিম থেকে আসা গরম বাতাস। একদিনের মধ্যেই সব বরফ গলে গেল। দৌড়াতে শুরু করলো পাম ক্রিকের জল। এরপর এলো প্রবল বৃষ্টি। পরপর কয়েকদিন ঝরল দিন রাত 24 ঘন্টা। এবার গো গো করে ডাক ছেড়ে উন্মাদের মতো ছুটল ক্রিকের জল কুল ছাপিয়ে। প্লাম আর উইলো শাখায় ফুল এলো, নতুন পাতা ছাড়তে শুরু করলো হঠাৎ করেই। সবুজ ঘাসে ছেয়ে গেল প্রেয়ারির প্রান্তর। দেখতে দেখতে গরম এসে গেল। লরা আর মেরির স্কুলে যাওয়ার সময় এখন, কিন্তু এবছর আর ওদের স্কুলে যাওয়া হবে না, কারণ আবার কাজে যেতে হচ্ছে বাবাকে, আর তখন ওদেরকে মার দরকার। বাচ্চা ফুটলো ঘাস ফড়িংয়ের, পা থেকে মাথা পর্যন্ত, এমনকি চোখও সবুজ। জন্মেই খাওয়া শুরু করলো ওরা। চারদিকে কেবল কচর মচর শব্দ। খাচ্ছে আর দ্রুত বাড়ছে। অল্প দিনেই মুছে গেল সবুজের চিহ্ন। যত দূর চোখ যায় ধুধু প্রাণহীন ফাঁকা প্রান্তর। বৃষ্টি নেই। প্রতিদিন আগের দিনের চেয়ে বাড়ছে গরম। যত্রতত্র লাফিয়ে বেড়াচ্ছে কুৎসিত ঘাস ফড়িং। অবস্থা যখন সহ্যের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই হঠাৎ করে হাঁটতে শুরু করলো ওরা। কাঁধে কাঁধ ঠেকিয়ে, গায়ে গা মিলিয়ে এমনভাবে চলছে যেন মনে হচ্ছে মাটিই বুঝি সরে যাচ্ছে পশ্চিমে। গোটা এলাকার সমস্ত ঘাস ফড়িং যেন কিসের ইঙ্গিতে হাঁটতে শুরু করেছে একই সঙ্গে। কেউ উঠছে না, কেউ লাফ দিচ্ছে না, কেবল দ্রুত পায়ে হাঁটছে পশ্চিম দিকে। জানালা বন্ধ করে রাখতে হলো, নইলে জানলা গলে ঘরে ঢুকে আসে। মার্চ করে আসছে ওরা পূব থেকে। বাড়িটাকে কোনো বাধা বলেই গণ্য করল না। সোজা দেওয়াল বেয়ে উঠে ছাদ টপকে নেমে গেল ওপাশের দেওয়াল বেয়ে। এরপর 4 দিন 4 রাত হাঁটল ওরা এইভাবে। তারপর মাটি ছেড়ে আকাশে উঠল। ক্রমে আরও উপরে উঠছে, আরও উপরে। কিছুক্ষণের মধ্যেই ঢাকা পড়ল সূর্য। ঠিক প্রথম আসার দিন যেমন হয়েছিল, যেদিন ওরা নেমেছিল, সেদিন ওরা নেমেছিল, আজ উঠছে। কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমে সরে গেল মেঘটা। পঙ্গু দু একটা এখনও দেখা যাচ্ছে মাটিতে, ছেঁচড়ে বুকে হেঁটে যেমনভাবে পারে চেষ্টা করছে পশ্চিমে এগোতে। যেন শান্তি ফিরে এলো গোটা অঞ্চলে। শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ উদ্ভিদ সবাই হাঁপ ছেড়ে বাঁচল। আপদ বিদায় হতেই যে যার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লাগলো নিজ নিজ কাজে। বৃষ্টি নামতেই আবার গজিয়ে উঠল ঘাস পাতা ঝোপঝাড়। আলুগুলো রক্ষা পেয়েছে। তাছাড়া মাছ পড়তে শুরু করেছে ফাঁদে। মিস্টার নিলসনের লাঙলে
স্যাম আর ডেভিডকে জুতে নিয়ে বাবা লতা গুলমেজ হাওয়া গম ক্ষেতের একাংশে লাঙল টেনে জমি তৈরি করে শালগমের বীজ বুনল। তারপর প্রেয়ারি আগুনের বিরুদ্ধে ব্যবস্থা করে বাড়ির পশ্চিম দিকে খালের পাড় থেকে শুরু করে বাঁকা হয়ে আবার খালের পাড় পর্যন্ত লাঙল টানল বার কয়েক। ফলে চওড়া একটা পরীক্ষার মতো তৈরি হলো জমিতে। এরপর এক সকালে শীষস্থিতি দিতে চলে গেল বাবা কাজের সন্ধানে। দিন যায়, সকালে উঠে আস্তাবল আর গোয়াল ঘরের কাজ সেরে বাড়ি ফিরে থালা বাসন ধুয়ে মুছে ঘর ঝাড় দিয়ে পড়তে বসে ওরা। দুপুরে পড়া ধরে মা, তারপর খেলা অথবা সেলাই, যার যা খুশি। বিকেলে মাঠ থেকে স্পট আর তার বাছুরকে গোয়ালে ফিরিয়ে আনা, সান্ধ্যকালীন কাজগুলো সেরে সাপার, তারপর ডিশগুলো ধোয়া মোছা হয়ে গেলেই বিছানায় উঠে ঘুম। হঠাৎ এক সকালে পোড়া পোড়া গন্ধ পেল লড়া প্রেয়ারির বাতাসে। ধোঁয়া দেখতে পেল দূর আকাশে। দৌড়ে গিয়ে মাকে বলতেই বাইরে বেরিয়ে দেখল মা। বলল, বহুদূরে আছে ওটা লড়া, এদিকে আসতে নাও পারে, তবে একটা চোখ রাখতে হবে ওদিকটায়। দুপুর নাগাদ এসে পড়ল আগুন। ধোঁয়ার আগে আগে আগুনের বল গড়িয়ে আসতে দেখে ভুরু কুচকে গেল মার। এক বালতি জল আর একটা ঘর মোছার কাপড় নিয়ে ছুটল মা। ঠিক সেই সময় একটা আগুনের গোলা লাঙল চষা দাগের ভিতর চলে এলো গড়িয়ে। তোমরা দূরে থাকো বলেই ভেজা কাপড় তেপিড়তে শুরু করলো মা বলটাকে। টামউইড বলে এক জাতের লতা পেঁচিয়ে গোল আকার ধারণ করেছে। বাতাসের ধাক্কায় গড়িয়ে আসছে এদিকে একের পর এক। একটাকে পিটিয়ে মেরেছে মা, কিন্তু এর মধ্যে আরও দুটো ঢুকে পড়েছে সীমানা ডিঙিয়ে। ঘোড়ায় চেপে ছুটে এলেন মিস্টার নেলসন। ঘোড়াটাকে আস্তাবলে ঢুকিয়ে দিয়ে পিচফর্ক তুলে নিয়ে চেঁচিয়ে বললেন, ভেজা ছালার ব্যবস্থা করো দেখি খুকিরা। দৌড়ালো লড়া আর মেরি। একটা ভেজা ছালা পিচফর্কে আটকে নিয়ে দমাদম পিঠিয়ে নেভাতে শুরু করলেন মিস্টার নেলসন আগুনের গোলা। মাও একটা পিচফর্ক সংগ্রহ করে তাতে আটকে নিয়েছে একটা ভেজা ছালা। এবার দ্রুত নিয়ন্ত্রণে চলে আসছে ভিতরে ঢুকে পড়া আগুনের বলগুলো। ছুটোছুটি করে বালতি ভরে জল আনছে লড়া আর মেরি, ভরে দিচ্ছে কারোর বালতি খালি হয়ে গেলে। হঠাৎ লড়া লক্ষ্য করলো একটা আগুনের গোলা ছুটে যাচ্ছে খড়ের গাদার দিকে। ওর চিৎকার শুনে মা আর মিস্টার নেলসন দুজনেই ছুটলেন ওটাকে ঠেকাতে। এদিকে পোড়া ঘাসের উপর দিয়ে আরেকটা আগুনের গোলা সরাসরি বাড়ির কাছে চলে আসতে দেখে প্রথমে থতমত খেয়ে গেল লড়া। তারপর যেই মনে পড়ল ঘরে ক্যারি রয়েছে, একটা ভেজা গ্যানি ব্যাগ নিয়ে ঝাঁপিয়ে পড়ল ওটার উপর, পিটিয়ে একেবারে মিশিয়ে দিল মাটিতে। আগুনের গোলা আর নেই। গোলার পিছু পিছু ধেয়ে আসা মূল আগুনের দেওয়াল এসে থামল সীমানার বরাবর। এগোতে না পেরে দুভাগ হয়ে রওনা হলো দুদিকে। সীমানার বাইরের সব ঘাস শেষ করে থামল গিয়ে খালের ধারে। তারপর ওখানেই জ্বলে শেষ হয়ে গেল। মিস্টার নেলসনকে অনেক করে ধন্যবাদ জানালো মা। উনি চলে গেলে মেয়েদের বলল, দুনিয়ায় সুপ্রতিবেশী পাওয়াই সবচেয়ে বড় সৌভাগ্য, এর চেয়ে বড় আর কিছুই নেই। এবার চলো মেয়েরা, হাত মুখ ধুয়ে খেতে বসবে চলো। প্রেয়ারে আগুনের পরপরই ঠান্ডা পড়ে গেল খুব। মা বলল, এখনই আলু আর শালগম তুলে না ফেললে জমি শক্ত হয়ে যাবে। মেরি আর লড়াও লেগে গেল কাজে। মা মাটি খুঁড়ে আলু বের করে, মেরি আর লড়া ওগুলো বালতিতে ভরে এক দৌড়ে রেখে আসে সেলারে। ঠান্ডা বাতাসে লাফঝাপ দিয়ে নাকের ডগা লাল হয়ে গেল ওদের, হাত পা আড়ষ্ট হয়ে গেল। আস্তাবলের কাজ সেরে বাড়ি ফিরে স্টোভে হাত সেঁকতে খুব আরাম লাগলো। এদিকে সেদ্ধ আলু আর ভাজা মাছের সুগন্ধে জিভে জল এসে যাচ্ছে। আলু তোলা হয়ে যেতে শালগম উপরে তুলতে লাগলো ওরা সবাই। সারাদিন অন্ধকার হয়ে থাকলো আকাশের মুখ, যে কোনো মুহূর্তে নামতে পারে অঝোর ধারা। এর মধ্যে নিরালসভাবে কাজ করে যাচ্ছে ওরা মার পাশে থেকে। আলুর চেয়ে শালগম তোলা অনেক কঠিন। এত বড় জিনিসটা টেনে উপরে তুলে আনা লড়ার কচি হাতের পক্ষে কঠিন। গায়ের জোরে টানছে বলে প্রায় ধপ করে বসে পড়ছে মাটিতে। শালগম তুলে প্রথম কাজ ঘেঁচ করে আগার পাতাগুলো কেটে ফেলা। পাতা আর শালগম আলাদা বালতিতে রাখা হচ্ছে।
বালতি ভরে গেলে একজন শালগম নিয়ে ছুটছে সেলারের দিকে, অপরজন পাতাগুলো দিয়ে আসছে স্পট আর তার বাচ্চার মুখের সামনে গামলায়। কয়েকদিন লেগে গেল সব শালগম তুলে আনতে। কাজ শেষ করে হাঁপ ছেড়ে মা বলল, গোটা শীতকালটা রোজ খেলেও এত শালগম শেষ করতে পারবো না আমরা। তাছাড়া আলু রয়েছে অনেক, মাছ রয়েছে, কোনো অসুবিধা হবে না আমাদের। সেই রাতেই ঝরতে শুরু করলো তুষার। পরদিন সকালে উঠে লড়া দেখল মাঠ ঢাকা পড়েছে তুষারে। এখন শুধু ঘরে বসে বাবার জন্য প্রতীক্ষা। অপেক্ষা করতে করতে মেয়েরা যখন প্রায় হতাশ হয়ে পড়েছে, তখন চিঠি এলো। আর 2 সপ্তাহ পরেই কাজ শেষ করে রওনা হবে বাবা। শুনেই স্লেটের গায়ে ছোট ছোট 14টা দাগ টেনে রাখলো মেরি। রোজ একটা করে দাগ মুছতে থাকবে। শেষ দাগটা যেদিন মোছা হয়ে যাবে সেদিন ফিরে আসবে বাবা। মা বলল, আরও 7টা দাগ দিয়ে রাখো মেরি, হেঁটে ফিরে আসতে অনেক সময় লাগবে। কথা মতো কাজ করলো মেরি। রোজ একটা করে দাগ মুছে ফেলে। অপেক্ষায় দিন কমে যায় একটা। মইবে চিলেকোঠায় ঘুমোতে যায় 2 বোন। মেঘ সরে গিয়েছে, রোদ্রে গলে গিয়েছে তুষার, কিন্তু জমির উপর জমে রয়েছে শক্ত বরফ। ধারা কিছুটা ক্ষীণ হলেও জল বইছে প্লাম ক্রিকে। উইলোর হলুদ ঝরা পাতা হেলে দুলে ভেসে বেড়াচ্ছে স্রোতের টানে। আকাশ নীল। একদিন সাপারের পর লড়া খেলছে ক্যারি আর জ্যাকের সঙ্গে। শেষ সপ্তাহের প্রথম দাগটা মুছে মেরি বলল, বাড়ির পথে রওনা হয়ে গিয়েছে বাবা, আর মাত্র 6 দিন। মনে হলো দারুণ খুশি হয়েছে জ্যাক কথাটা শুনে। ও যেন সব বুঝতে পারছে। হাসতে হাসতে ছুটল দরজার দিকে। 2 পা তুলে আঁচড়াচ্ছে দরজা খোলার চেষ্টায়, সেই সঙ্গে তুমুল বেগে নাড়ছে ছোট্ট লেজখানা। পর মুহূর্তেই হালকা শীষের আওয়াজ এলো লড়ার কানে। কে যেন জোর কদমে ফিরছে জনি বাড়ির পথে, গানটির সুর বাজাচ্ছে। বাবা, বাবা ফিরে এসেছে, চেঁচিয়ে উঠল লড়া। দরজা খুলেই পড়ে কি মুড়ি করে ছুটল বাইরের অন্ধকারে। হ্যালো আদবোতল, লড়াকে জড়িয়ে ধরল বাবা। গুড ডগ জ্যাক। আরেক হাতে তুলে নিল জ্যাককে কোলে। দরজায় আলো দেখা গেল। মা, মেরি আর ক্যারি আসছে। আমার ছোট্ট পুতুলটা কেমন আছে? ক্যারিকে শূন্যে ছুঁড়ে দিল বাবা। আর আমার বড় কন্যা? মেরির বেনি ধরে টান দিল। আমার জুতোটা একটু খুলতে সাহায্য করো দেখি ক্যারোলিন। অবশ্য যদি এই বুনু ইন্ডিয়ানদের হটিয়ে আমার কাছে ভিড়তে পারো। বাবার জন্য তড়িঘড়ি করে সাপার তৈরি করা হলো। মেরি আর লড়া সাহায্য করলো মাকে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বলে চলল এদিককার যাবতীয় কাহিনী। আগুনের গোলা, আলু আর শালগম তোলা, স্পটের বাছুরটা কত বড় হয়েছে, লেখাপড়া কে কত দূর এগিয়েছে, কিছুই জানতে বাকি থাকলো না বাবার 10 মিনিটের মধ্যে। খাওয়া শেষ হয়ে গেলেই সবাই ঘিরে ধরলো বাবাকে। মেরি জিজ্ঞেস করলো, তুমি আগে আগে চলে এলে কি করে বাবা? 6 দাগ আগে এসে পড়লে কি করে? স্লেটের দাগ দেখে মাথা ঝাঁকালো বাবা। বলল, ছোট্ট একটা ভুল হয়েছে তোমার মেরি। আমার চিঠি এত দূর এসে পৌঁছতে যতটা সময় লেগেছে, সেটা যদি স্লেট থেকে মুছে ফেলতে পারো তাহলে মিলে যাবে ঠিক ঠিক। মার দিকে ফিরল বাবা। শহর থেকে কি কি আনতে হবে ক্যারোলিন? কিচ্ছু না, মাছ আর আলু খেয়েছি প্রচুর, তাই ময়দা প্রায় ছোঁয়াই হয়নি। চা চিনিও যথেষ্ট আছে, শুধু লবণ কিছুটা কমে এসেছে, তাও যাবে আরও কয়েকদিন। তাহলে আগে কাঠের ব্যবস্থা করি। শুনছি এদিকে নাকি হুট করে এসে পড়বে তুমুল তুষারঝড়, একবারে কয়েকদিন করে থাকবে। 20 কয়েকদিন ওয়াগন ভরে ভরে কাঠ নিয়ে এসে গাদা করলো বাবা। তারপর ওগুলো চিড়ে সাজিয়ে রাখলো কাঠঘরে। যখন বোঝা গেল গোটা শীত চলে যাবে এই কাঠে, তখন কোমরে কুঠার, পিঠে বন্দুক আর হাতে পশু ধরার ফাঁদ নিয়ে বেরোতে শুরু করলো আবার। প্লাম ক্রিকের তীর ধরে বহুদূর উজানে চলে যায় বাবা, ফাঁদ পেতে মাস্কর্যাট, মিস্ক, উদবিড়াল আর শিয়াল ধরার জন্যে। কিন্তু প্রায় ফিরে এসে দুঃখ করে,
এত বেশি হয়ে গিয়েছে মানুষের বসতি যে ধারে কাছে কোথাও আর কোনো পশু পাখি নেই। একটা শিয়াল দেখে একদিন গুলি করেছিল, কিন্তু লাগাতে পারিনি। অনভ্যাসে বিদ্যা নাশ ক্যারলিন। মাথা নাড়ল বাবা এপাশ ওপাশ। শিকারের হাতটা আমার একদম গিয়েছে। একবার ভাবি, শিকারই যে দেশে নেই সে দেশে কেন খামোখা পড়ে আছি। তার চেয়ে যদি অন্য কোথাও, আরও পশ্চিমে, হ্যাঁ, যেখানে বাচ্চাদের পড়াবার মতো কোনো স্কুল নেই। মায়ের কণ্ঠে মৃদু অভিযোগ। ঠিক, মাথা ঝাঁকালো বাবা। ঠিকই বলেছ তুমি ক্যারলিন। কয়েকটা দিন চুপ থেকে আবার তুলল বাবা কথাটা। মাংসের কি ব্যবস্থা করা যায় বুঝতে পারছি না। উইসকনসিনে বিগুডসে থাকতে মাংসের কোনো অভাব ছিল না। ভাল্লুক, হরিণ, খরগোশ মেরে এনেছি জঙ্গল থেকে। ইন্ডিয়ানদের এলাকা থেকে মেরে এনেছি অ্যান্টিলোপ, জ্যাকর্যাবিট, রাজহাঁস, টার্কি। অভাব ছিল না কিছুর। আর এখানে? দুঃখিত ভঙ্গিতে মাথা নাড়ল বাবা এপাশ ওপাশ। নিজেরাই পশু পাখি পুষতে পারি আমরা, বলল মা। ঘাসের তো অভাব নেই, ওদের জন্য কিছু শস্য বুনলেই হয়। মাথা ঝাঁকালো বাবা। ঠিক বলেছ, আগামী বছর গমের পাশাপাশি ওদের জন্যেও কিছু বুনতে হবে। প্রচণ্ড শীত পড়ল এবছর। এত ঘন হয়ে তুষার ঝরল যে এক হাত সামনেও দেখা যায় না কিছু। দড়ি বেঁধে সেটা ধরে ধরে গোয়াল ঘরে যায় বাবা। ফিরে আসে দড়ি ধরে, নইলে পথ চিনে ফিরে আসতে পারবে না। দুধ যা দোয়ায় অর্ধেকই তার ছোবল মেরে বালতি থেকে তুলে নিয়ে যায় ঝোড়ো হাওয়া। এমন আবহাওয়ায় বাইরে কোথাও যাওয়ার উপায় নেই। কেউ যে আসবে সে সম্ভাবনাও নেই। কেমন যেন ফাঁপড় লেগে ওঠে। এক টানা 3 দিন তুষার ঝড়ের পর একদিন একটু বিরতি দিতেই তৈরি হয়ে গেল বাবা শহরে যাওয়ার জন্যে। তামাক ফুরিয়ে গিয়েছে, যাই চট করে নিয়ে আসি শহর থেকে। তোমার কিছু লাগবে ক্যারলিন? এই ঝড় তুফানে যেতেই হবে তোমায়? কদিন তামাক না ফুকলে কি হবে? কোনো ভয় নেই, দরাজ গলায় আশ্বাস দিল বাবা। কত 3 দিন একটানা হয়ে গেল না, আজ আর আসবে না, এলে আগামীকাল। বাবার আশ্বাসে তেমন একটা ভরসা রাখতে পারল না মা। বলল, যাবেই যখন যাও, তবে কথা দিতে হবে যে ঝড় দেখলে থেকে যাবে শহরে। আরেক জোড়া মোজা পরতে হলো বাবাকে, গায়ে চড়াতে হলো শতচ্ছিন্ন ওভারকোটটা। মা বলল, তোমার একটা বাফেলো ওভারকোট থাকা দরকার ছিল, আর তোমার একটা হীরের নেকলেস। হাসলো দুজনে। আস্তে আস্তে বাবা বেরিয়ে গেল খুশি মনে। সেদিন সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেল তুমুল ঝড় তুফান। সেই সঙ্গে ঘন হয়ে ঝরছে তুষার। জানলা একটা বাতি জ্বেলে রাখল মা, কিন্তু এলো না বাবা। পরদিনও না। পরপর 4 দিন কোনো খবর নেই বাবার। উৎকণ্ঠায় অস্থির হয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। শুকিয়ে আমসি হয়ে গেল মেয়েদের মুখ। ভয় পেয়েছে মাও, কিন্তু যতটা সম্ভব সবাইকে সাহস জোগাবার চেষ্টা করল। 4 দিন পর আধ ঘন্টার জন্য থামল সেই তুমুল ঝড়। বাইরের অবস্থা দেখার জন্য জানলার কাচের উপর নিঃশ্বাস ফেলে জমাট বরফ সরিয়ে ছোট্ট একটা ফাঁক তৈরি করলো লড়া। দেখল তুষারপাত থেমেছে বটে, কিন্তু তুষার কণাগুলোকে জমির উপর দিয়ে ঝেঁটিয়ে নিয়ে যাচ্ছে বাতাস। মনে হচ্ছে সাদা স্রোত বয়ে যাচ্ছে জমির চারপাশে। তারই মধ্যে হঠাৎ দেখল লড়া বিশাল আকার এক রোমশ জানোয়ার এগিয়ে আসছে ওদেরই বাড়ির দিকে। নিশ্চয়ই ভাল্লুক হবে ভেবে চিৎকার ছাড়ল লড়া, মা শিগগির এদিকে এসো। এটুকু বলতে বলতেই দরজা ঠেলে ঘরে ঢুকে এলো আগাগোড়া তুষারে মোড়া রোমশ জানোয়ারটা। ওটার মুখে বাবার চোখ বসানো। গমগমে গলায় বাবা বলল, সবাই তোমরা লক্ষ্মী হয়েছিলে তো? দৌড়ে এলো মা। মেরি আর ক্যারিও ছুটে এলো। সবাই হাসছে, চেঁচাচ্ছে, ফোপাচ্ছে। জ্যাক পাগলের মতো লাফাচ্ছে। তুষার ছায়া কোট খুলতে সাহায্য করছে মা। খুলে ছেড়ে দিল মেঝের উপর। চার্লস, তুমি দেখছি পুরো বরফ হয়ে গিয়েছে একেবারে। প্রায়, বলল বাবা। তাছাড়া নেকড়ের মতো ক্ষুধার্ত। আগুনের কাছে একটু বসতে দাও ক্যারলিন, আর যা হোক কিছু খাওয়াও জলদি। স্টোভের ধারে বসে থরথর করে কাঁপছে বাবা।
শুকনো মুখে চোখ দুটো বড্ড বড় দেখাচ্ছে। চট করে খানিকটা স্যুপ গরম করে এগিয়ে দিল মা। বাহ, চমৎকার, চুমুক দিয়ে বলল বাবা, এইবার শীত পালাবে। বুট জোড়া টেনে খসালো মা, পা দুটো চুলোর উপরে সেঁকে নিল। চার্লস, মা বলল, তুমি? কথা আটকে গেল মার মুখে। হাসছে মা, কিন্তু কাঁপছে ঠোঁট দুটো। এই যে ক্যারলিন, হাতে নাতে প্রমাণ পেলে, বলে হাসলো বাবা। আর কোনো দিন চিন্তা করবে না আমার জন্যে। তোমাকে তো বলেইছি, যেখানেই থাকি না কেন তোমার আর বাচ্চাদের দেখাশোনার জন্য ফিরতেই হবে আমাকে। ক্যারিকে হাঁটের উপর তুলে নিয়ে বড় দুই মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরলো বাবা। তারপর মাকে বলল, আর একটু স্যুপ থাকলে দাও, তারপর বলছি কিভাবে কি হলো। স্যুপ দিয়ে ভিজিয়ে রুটি খেয়ে একটু সুস্থির হয়ে 1 কাপ গরম চা নিয়ে বসলো বাবা। চুল দায়ে থেকে তুষারগুলো টপ টপ করে জল ঝরছে। এই আবহাওয়ার মানে কি যেন ক্যারলিন? শহরের সবাই বলা বলি করছে এর মানে আগামী বছর বাম্পার ফলন হবে গমে, তাই নাকি? হ্যাঁ, একটা ঘাস ফড়িংও নাকি আসবে না এদিকে আগামী গ্রীষ্মে। হালকা শীত আর শুকনো গ্রীষ্ম না হলে ওরা আসে না। খুবই নাকি ভালো ফলন হবে আগামী বছর। ভালো খবর, বলল মা শান্ত গলায়। পিচের দোকান থেকে বেরিয়ে আসছি এমন সময় বাফেলো কোটটা দেখালো আমাকে। সস্তায় পেয়েছে। $10 দাম শুনে পিছিয়ে যাচ্ছিলাম, কিন্তু কি মনে করে নিয়েই নিলাম। বিশেষ করে পিচ যখন বলল দামটা আগামী বসন্তে ফাঁদ পেতে ধরা পশুর চামড়া যখন বিক্রি করব তখন শোধ করলেই হবে। এটা নিয়ে ভালো করেছো চার্লস। কপাল ভালো যে নিয়েছিলাম, বলল বাবা। তবে তখন বুঝিনি। বাইরে বেরিয়ে দেখি উত্তর পশ্চিম আকাশে মেঘ, ছোট মেঘ, মনে হলো বহু দূরে। ভাবলাম জোরে হাঁটলে ঠিক পৌঁছে যাব বাড়ি। কিন্তু কিছু দূর হাঁটার পরই হুড়মুড় করে এসে পড়ল ঝড়। 2 মিনিটের মধ্যে অন্ধ করে দিল ঘন তুষার। এখন না পারি এগোতে, না পারি ফিরে যেতে। মনে মনে স্থির করলাম, যা থাকে কপালে, হাঁটতে থাকবো সামনের দিকে। না হাঁটলে তুষারে জমে মরে পড়ে থাকবো শক্ত হয়ে। হাঁটতে থাকলে বলা যায় না, বাড়িটা পেয়েও যেতে পারি। পেলাম না। ঘন্টা 2 হাঁটার পর বুঝলাম হারিয়ে গিয়েছি। কোন দিকে চলেছি কে জানে, কিন্তু না চললে উপায় নেই, থামলেই মরণ। জানলায় বাতি জ্বেলে রেখেছিলাম, দেখতে পাওনি? বলে উঠল মেরি। কিচ্ছু না। অন্ধের মতো হাঁটতে হাঁটতে একসময় আছড়ে পড়লাম একটা গর্তের মধ্যে। ওইখানেই 3 দিন 3 রাত কাটিয়ে আজ উঠে এসেছি ঝড় থামায়। উঠেই দেখি বাড়িটা দেখা যাচ্ছে। সিকি মাইলও হবে না। আমি আর লরা যেখানটায় মাছের ফাঁদ পেতেছিলাম ঠিক ওইখানেই একটা গর্তে পড়েছিলাম। সেবার ক্রিসমাসে মজার কিছু খেতে পেল না ওরা, কারণ তামাক আনতে নয়, বাবা শহরে গিয়েছিল আসলে মেয়েদের জন্য ক্যান্ডি আনতে। কিন্তু গর্তের মধ্যে পড়ে গিয়ে 3 দিন থাকতে হওয়ায় খিদের জ্বালায় খেয়ে ফেলেছে ওগুলো। শুনে একটুও মন খারাপ হলো না লরা, মেরি আর ক্যারিন, বরং খুশি হয়ে উঠল ওরা। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের 4র্থ গল্প অন দ্য ব্যাঙ্কস অফ প্লাম ক্রিক। আজকে ছিল 6ষ্ঠ এবং শেষ পর্ব। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।